আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় এইচএসসি শিক্ষার্থী, আজকের এই ভিডিওতে তোমরা কারেক্ট ফর্ম অফ ভার্বস অলবোর্ড 2024 সালের 8টি বোর্ডের প্রশ্ন পেয়ে যাচ্ছ। আর এত সহজেই এখানে উপস্থাপন করা হয়েছে এবং কিছু টেকনিকের কথা বলা হয়েছে, যে বিষয়গুলি তোমরা জানলে খুব অনায়াসেই রাইট ফর্ম অফ ভার্বস পারবে। তাহলে আর দেরি কেন, চলো আজকের এই ক্লাসটি উপভোগ করি। ঢাকা বোর্ড 2024 সালের কারেক্ট ফর্ম অফ ভার্বস এই বিষয়টি নিয়ে কথা বলবো। আর এখানে তোমাদের কিছু রুলসের কথা বলবো, যে বিষয়গুলি তোমরা জানলে অনায়াসেই রাইট ফর্ম ভার্বস করতে পারবে। আর এই পুরো প্যাসেজটির বাংলা অর্থ আমি বলে দেবো, যা তোমাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো চলো আমরা শুরু করি। রিড দ্য ফলোয়িং টেক্সট, নিচের অনুচ্ছেদটি পড়ো অ্যান্ড ফিল ইন দি গ্যাপ, শূন্যস্থানগুলো পূরণ করো উইথ কারেক্ট ফর্ম অফ ভার্বস, সঠিক ভার্বের সঠিক ফর্ম নিয়ে, অ্যাজ পার সাবজেক্ট অ্যান্ড কনটেক্সট। অর্থাৎ এই যে সাবজেক্ট এবং যে কনটেক্সটটা রয়েছে সেটাকে চিন্তা করে আমাকে ভার্বের সঠিক ফর্মটি বসাতে হবে। পরীক্ষায় শুধু তোমাদের উত্তরটা বসাতে হবে। দেখো কি বলছে, ওয়ান্স আপন আ টাইম। ওয়ান্স থাকলে ওই বাক্যটাকে পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হয়। তাহলে ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়, দেয়ার ড্যাশ আ কিং, এক রাজা ছিলেন, হু ওয়াজ ভেরি ফন্ড অফ, যিনি খুবই কি ছিলেন, ভক্ত ছিলেন, প্রিয় ছিলেন, কিসের জন্য, ড্যাশ নো হিজ ফিউচার, তার ভবিষ্যৎ জানার জন্য, ফ্রম দ্য অ্যাস্ট্রোলজার, অর্থাৎ জ্যোতিষীর কাছ থেকে তার ভাগ্য, তার ফিউচার জানার জন্য সে খুবই কি ছিল, আগ্রহী ছিল। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি বিভার বলতে আমরা বুঝি অ্যামিজার, অজয়। তো এখানে ওয়ান্স আপন এ টাইম, এখানে দেখো এ কিং, একটা রাজা। তাহলে এখানে যেহেতু পাস্টে আছে এই ঘটনাটি, বুঝবো কি করে, এই ওয়ান্স থেকে আমরা বুঝতে পারবো এটি পাস্টে হবে। তাহলে এখানে হয়ে যাচ্ছে ওয়াজ। তাহলে ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ কিং, একদা এক সময় এক রাজা ছিলেন, হু ওয়াজ ভেরি ফন্ড অফ, যে খুব ভক্ত ছিল। আর এখানে অফটা হচ্ছে প্রিপোজিশন। আমরা জানি টু ছাড়া সকল প্রিপোজিশনের পরে ভার্বের সাথে কি যুক্ত হয়, আইএনজি যুক্ত হয়। যার কারণে আমরা যে কাজটি করবো, এখানে এই ভার্বটির সাথে আমরা কি যোগ করে দেব, আইএনজি যোগ করে দেব। আর তোমাদের বোঝার সুবিধাটা আমি রেড কালার করে দিচ্ছি, যাতে করে তোমরা সহজে বুঝতে পারো। কিন্তু পরীক্ষা অবশ্যই কালো কালিতে লিখবে উত্তর। অফ নোয়িং হিজ ফিউচার ফ্রম দ্য অ্যাস্ট্রোলজার। আচ্ছা, এ ফেমাস অ্যাস্ট্রোলজার, একজন বিখ্যাত জ্যোতিষী। অ্যাস্ট্রোলজার মানে জ্যোতিষী। এ ফেমাস অ্যাস্ট্রোলজার। আরেকটি বিষয় বলি প্রিয় শিক্ষার্থী, এই পুরো প্যাসেজটি যদি তুমি আঁচ করতে পারো, গেস করতে পারো যে পাস্টে আছে, পাস্ট ইনডিফিনিট টেন্সে, তাহলে অধিকাংশ ভার্বে দেখা যায় পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়ে যায়। আর কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম ঘটনা ঘটে, সেটা বাক্যের উপরে নির্ভর করে। এ ফেমাস অ্যাস্ট্রোলজার, একজন বিখ্যাত জ্যোতিষী, ড্যাশ অ্যাট হিজ ক্যাপিটাল অন হিজ ওয়ে টু হোম। বলা হচ্ছে একজন বিখ্যাত জ্যোতিষী স্টপ অ্যাট হিজ ক্যাপিটাল অন হিজ ওয়ে টু হোম, অর্থাৎ বাসা ফেরার পথে তিনি কি করেছিলেন, জ্যোতিষী তিনি রাজধানীতে থেমেছিলেন বা থামলেন। তাহলে এখানে যেহেতু অতীতের, এখানে আমরা দেখতে পাচ্ছি যে অতীত আছে, এই কারণে স্টপ ভাবটা কি হয়ে যাবে, পাস্ট ফর্মে আমরা করে দেব, অর্থাৎ স্টপ হয়ে যাবে এখানে। তবে স্টপ করার সময় এখানে ডবল পি হবে, এটা খেয়াল রাখতে হবে। এ ফেমাস অ্যাস্ট্রোলজার স্টপড, একজন বিখ্যাত জ্যোতিষী থামলেন, অ্যাট হিজ ক্যাপিটাল, তার রাজধানীতে, অন হিজ ওয়ে টু হোম, তার বাসা ফেরার পথে। দ্য কিং কল্ড অন হিম, রাজা তাকে ডাকলেন, টু ড্যাশ নো। আরেকটি বিষয় আমরা জানি যে টু এর পরে ভার্বের সবসময় কি ফর্ম হয়, বেজ ফর্ম হয়। যার কারণে এখানে এই নো ভার্বটি নোই থাকবে, এটা চেঞ্জ হবে না। Know about the future and the astrologer told him something unpleasant. And এর আগে এবং পরে একই ধরনের টেন্স প্রায় হয়। তাহলে এখানে খেয়াল করো, দ্য কিং কল্ড অন হিম টু নো অ্যাবাউট দ্য ফিউচার, অর্থাৎ এখানে দেখো ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে কল্ড, আর এখানে আছে কি অ্যান্ড আছে, অর্থাৎ অ্যান্ড এর আগে পাস্ট ইনডিফিনিট টেন্স, পরে কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে দ্য কিং কল্ড অন হিম টু নো অ্যাবাউট দ্য ফিউচার, অর্থাৎ রাজা তাকে ডাকলেন তার ভবিষ্যৎ জানার জন্য আর কি। অ্যান্ড দ্য অ্যাস্ট্রোলজার ড্যাশ হিম সামথিং আনপ্লিজেন্ট, এই টেলের পার্সন হয়ে যাবে টোল্ড।
দ্য অ্যাস্ট্রোলজার জ্যোতিষী টোল্ড হিম, তাকে বললেন সামথিং আনপ্লিজেন্ট, কিছু অপ্রীতিকর বিষয় বললেন আর কি। অ্যাট দিস দ্য কিং অর্থাৎ এই অপ্রীতিকর অখুশিকর সংবাদ শুনে অ্যাট দিস দ্য কিং রাজা কি হলেন, গেটের পার্সন হিসেবে গট, কারণ এই পুরো প্যাসেজটি পাস্ট টেন্সে রয়েছে, যার কারণে আমাদের অধিকাংশ ভাগে কি করতে হয়, পাস্ট টেন্সে করতে হবে। At this the king got furious হচ্ছে ক্ষুব্ধ, এ কথা শুনে রাজা বেশ ক্ষুব্ধ হয়ে গেলেন। তাহলে দেখো এখানে and এর আগে গেটের পার্সন গট হয়েছে, ঠিক একইভাবে and এর আগে এবং পরে যদি একই টেন্স হয় প্রায়, সঙ্গত কারণে এই কন্ডেম এই শব্দটি কি হয়ে যাবে, পাস্ট টেন্সে হয়ে যাবে। এই কন্ডেমের পার্সন আমরা কন্ডেমড করে দেব, এখানে এনটা উচ্চারিত হবে না। got furious and condemned him to death saying, এবং তাকে মৃত্যুদণ্ড দিলেন। কি বলে, men like you তোমার মতো মানুষ, men like you তোমার মতো মানুষ live to spoil the peace of the world, অর্থাৎ রাজা ক্ষুব্ধ হয়ে তাকে মৃত্যুদণ্ড দিলেন। কি বলে, যে men like you should not live, এখানে কি হবে, should not live, বলছে যে মেন লাইক ইউ তোমার মতো মানুষদের শুড নট লিভ বাস করা উচিত নয়, টু স্পয়েল দ্য পিস অফ দ্য ওয়ার্ল্ড বিশ্বের শান্তি নষ্ট করার জন্য তোমার মতো মানুষদের পৃথিবীতে কি করা উচিত নয়, বসবাস করা উচিত নয়। এটা কাকে বললেন, অ্যাস্ট্রোলজারকে বলছেন। বাট অ্যানাদার থট, কিন্তু অন্য একটা চিন্তা বা ভাবনা, ড্যাশ ইজ মাইন্ড বিফোর দ্য অ্যাস্ট্রোলজার ড্যাশ ফর এক্সিকিউশন। এখানে একটু খেয়াল করো প্রিয় শিক্ষার্থী, যে কি বলছে এখানে, বাট অ্যানাদার থট, কিন্তু অন্য একটা চিন্তা, যখন রাজা তাকে ঘোষণা মৃত্যুদণ্ডে কি বলে, যে তোমার মতো মানুষদের এই বিশ্বের শান্তি নষ্ট করে না, বসবাস করা উচিত নয়, ঠিক সেই সময় একটা চিন্তা বা ভাবনা রাজার মাথায় আসলো। কি বলছে, বাট অ্যানাদার থট, কিন্তু অন্য একটা চিন্তা, ড্যাশ ইজ মাইন্ড বিফোর দ্য অ্যাস্ট্রোলজার সেন্ট ফর এক্সিকিউশন। আমরা জানি বিফোর এর পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স হয়, আর পরে হয় পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আগেরটা যদি পাস্ট পারফেক্ট হয়, তাহলে এখানে কি হবে, বাট অ্যানাদার থট হ্যাড ক্রসড, but another thought had crossed, কিন্তু অন্য একটা চিন্তা একটা মাথা থেকে কি করলো, আসলো, হিজ মাইন্ড তার মনে, বিফোর দ্য অ্যাস্ট্রোলজার ড্যাশ ফর এক্সিকিউশন, অর্থাৎ ফাঁসির জন্য পাঠানোর পূর্বেই তার মাথায় অন্য একটা চিন্তা আসলো। এখানে এই যে অ্যাস্ট্রোলজার কিন্তু নিজে যায়নি, তাকে পাঠানো হয়েছিল, এই কারণে প্যাসিভ ভয়েস হবে, এটা হয়ে যাবে ওয়াজ সেন্ট। হাউ লং উইল ইউ লিভ, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স, আমরা এখানে উইল দেখতে পাচ্ছি, এই কারণে ভার্বের বেজ ফর্ম হবে, এখানে আমরা এটা বসাই দেব। হাউ লং উইল ইউ লিভ আস্কড দ্য কিং, রাজা জিজ্ঞেস করলেন আপনি কতদিন বাঁচতে চান বা বাঁচতে যাচ্ছেন। উইথ রেডি উইথ উপস্থিত বুদ্ধিতে দ্য অ্যাস্ট্রোলজার সেড, জ্যোতিষী বললেন, দ্য স্টার্স ডিক্লেয়ার, এখানে ডিক্লেয়ার আছে, ডিক্লেয়ারই থাকবে, এর কারণ হচ্ছে যে ডাইরেক্ট স্পিচে আছে, দ্য স্টার্স ডিক্লেয়ার, তারকাসমূহ ঘোষণা দেয়, দ্যাট আই শ্যাল ডাই, আমি মারা যাব, অনলি আ উইক বিফোর ইউর ম্যাজেস্টি, অর্থাৎ মহারাজকে ইন্ডিকেট করে বলছে যে মহারাজ আমি মারা যাব আপনার এক সপ্তাহ আগে, এটা ঘোষণা দিচ্ছে কে, তারকারাজি। সো গুড বাই, তাই বিদায়, এ কথা বলে কিন্তু সে বিদায় দিতেছে। তাহলে বুঝতেই পারছো প্রিয় শিক্ষার্থী যে সে কতদিন বাঁচতে চাচ্ছে, এই ঘোষণা যে রাজা জানতে চেয়েছে, তখন জ্যোতিষী বলছে যে তারকা সমূহ কি করছে, ঘোষণা দেয়, দ্যাট আই শ্যাল ডাই অনলি আ উইক, এক সপ্তাহ, বিফোর ইউর ম্যাজেস্টি, অর্থাৎ আপনি যে মারা যাবেন তার এক সপ্তাহ আগে আমি কি করব, মারা যাব।
এই কথা জ্যোতিষী রাজাকে বললেন, দিয়ে বিদায় জানাচ্ছেন, সো গুড বাই, তাই বিদায়। ড্যাশ দিস হিয়ারিং দিস, এখানে আছে হিয়ার, শব্দটা হয়ে যাবে হিয়ারিং। এটা যদি বাক্যের শুরু, এই কারণে আমরা আইনি যোগ করে দেব, হিয়ারিং দিস। হিয়ারিং দিস, এই কথা শুনে দ্য কিং টার্ন পেল লাইক এ ডেড ম্যান, মানে এতটাই বিবর্ণ হয়ে গেল, মনে হচ্ছে মারা গেছে। অ্যান্ড সাউটে, চিৎকার দিয়ে বলল, ড্রাইভ দিস রেচ অ্যাওয়ে, হতভাগ এখান থেকে সরাও। লেট হিম নেভার কাম হিয়ার এগেন, তাকে আর কখনো এখানে আসতে দিও না। এখানে হবে নেভার কাম। নেভার কাম হেয়ার এগেন। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের ঢাকা বোর্ড 2024 সালের কারেক্ট ফর্ম অফ ভার্বস। রাজশাহী বোর্ড 2024 সালে কারেক্ট ফর্ম অফ ভার্বস এই বিষয়টি নিয়ে কথা বলবো। এখানে যে গুরুত্বপূর্ণ কিছু রুলস প্রয়োগ হয়, সেই রুলসগুলি দ্বারা তোমাদের আমি বুঝাই দেব এবং এই পুরো প্যাসেজটি বাংলা অর্থ বলে দেব, যা তোমাদের বুঝতে খুবই সহায়ক হবে। চলো আমরা শুরু করি। রিড দ্য ফলোইং টেক্সট, নিচের অংশটি পড়ো অ্যান্ড ফিল ইন দি গ্যাপস, শূন্যস্থান পূরণ করো উইথ কারেক্ট ফর্ম অফ ভার্বস, ভার্বের সঠিক ফর্ম নিয়ে, অ্যাজ পার সাবজেক্ট অ্যান্ড কনটেক্সট। এই যে টেক্সটটা এবং সাবজেক্টের উপর ভিত্তি করে যেটা হবে ভার্ব, সেটি বসাতে হবে। দ্য লাইফ অফ আওয়ার ফার্মার্স, আমাদের কৃষকের জীবন, ড্যাশ ফুল অফ হার্ডশিপস, কষ্টে ভরপুর। হার্ডশিপ মানে হচ্ছে কষ্ট। এখানে দেখো প্রিয় শিক্ষার্থী, এই যে অফের আগা দিকে যা লাইফ আছে, এটা হচ্ছে এখানে সাবজেক্ট, আর এটা কিন্তু কিসের, কাদের জীবন? কৃষকদের জীবন। জীবনটা হচ্ছে হাইলাইটেড ওয়ার্ড, এই কারণে হবে এখানে ইজ। বিভার বলতে আমরা আমি যার অজয়কে বুঝি, সেই জায়গা থেকে আমরা কি বসাবো? ইজ বসাবো আমরা। মেনি আ ফার্মার, কোনো বাক্যের সাবজেক্ট যদি মেনি আ থাকে, তাহলে ভার্বটা সাবজেক্টটিকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার চিন্তা করা হয়, যার কারণে মেনি আ ফার্মার এই সাবজেক্টটা হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে ট্রিট হবে, যার কারণে এখানে হবে ডাজ নট নো। মেনি আ ফার্মার ডাজ নট নো, অনেক কিছুকে জানে না, হাউ টু কাল্টিভেট সায়েন্টিফিক্যালি, কীভাবে করে বিজ্ঞানসম্মতভাবে চাষাবাস করতে হবে, তারা এটা কিন্তু জানে না। দে ড্যাশ হার্ড ফ্রম ডন টু ডাস্ক, দে ওয়ার্ক হার্ড, এখানে ওয়ার্ক আছে, ওয়ার্কই থাকবে, এটা কিন্তু চেঞ্জ হবে না, কারণ এই পুরো প্যাসেজটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, যার কারণে এখানে ওয়ার্কই থাকবে, এটা চেঞ্জ হবে না। দে ওয়ার্ক, তারা কাজ করে, হার্ড কঠোর কাজ করে, ফ্রম ডন টু ডাস্ক, একেবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা কী করে থাকে? কঠোর পরিশ্রম করে থাকে। বাট দে টয়েল, কিন্তু তাদের পরিশ্রম, গোজ, গোটা কী হয়ে যাবে? গোজ হয়ে যাবে। কেন হবে? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং সাবজেক্টটি রয়েছে এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে এখানে গোজ হয়ে যাবে। বাট দে টয়েল গোজ অ্যাওরি, অর্থাৎ ভুল পথে চলে যায় তাদের পরিশ্রমটা। অ্যাওরি মানে ভুল পথে চলে যাওয়া, বিপথে চলে যাওয়া। ডিউ টু ল্যাক অফ সায়েন্টিফিক নলেজ, বৈজ্ঞানিক জ্ঞান না থাকার কারণে তাদের পরিশ্রমটা বৃথা চলে যায় অনেকটাই। আওয়ার গভর্নমেন্ট অফার্স, আমাদের সরকার প্রস্তাব করে, এ লট অফ অপরচুনিটিজ, অনেক সুযোগ সুবিধা টু দেম, তাদের কাছে, উইথ এ ভিউ টু, আমরা জানি উইথ এ ভিউ টু থাকলে পরবর্তী ভার্বের সাথে কি যোগ করতে হয়? আইএনজি যোগ করতে হয়, যার কারণে এটা হয়ে যাবে ইলিমিনেটিং, মানে দূর করা। দেখো, আওয়ার গভর্নমেন্ট অফার্স এ লট অফ অপরচুনিটি টু দেম উইথ এ ভিউ টু ইলিমিনেটিং দেয়ার সাফারিং, তাদের কষ্টটাকে লাঘব করার জন্য, দূর করার জন্য আমাদের সরকার তাদেরকে অনেক সুযোগ সুবিধা প্রস্তাব করে থাকেন। তাহলে এখানে কি শিখলাম? উইথ এ ভিউ টু থাকলে পরবর্তী ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত, দে ড্যাশ নট অ্যাভেল, এখানে আমরা দুটি ফর্ম করতে পারি, দে ডোন্ট অ্যাভেল, দে ডোন্ট they do not avail, অথবা can not avail আমরা করতে পারি চাইলে। আমরা যে কোনো একটা এখানে করতে পারি।
একটু খেয়াল করে কি বলছে, আনফর্চুনেট দুর্ভাগ্যবশত দে ডোন্ট অ্যাভেল, তারা সুবিধা নিতে পারে না, ক্যান নট অ্যাভেল সুবিধা নিতে পারে না, দেমসেলফ বা নিজেদেরকে সুবিধা নিতে পারে না, অফ দোজ অপরচুনিটি, সেই সমস্ত যে সুযোগ সুবিধা সরকার দেয় সেগুলো সুযোগ নিতে তারা পারে না। ইট ইজ টাইম, এটা হচ্ছে সবচেয়ে ভালো সময়, দ্য ড্যাশ সায়েন্টিফিক এডুকেশন অ্যান্ড অল কনসার্ন ড্যাশ দেম। প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, ইট ইজ টাইম এই অংশটা যেখানে থাকে এর পরবর্তীতে যদি সাবজেক্ট আসে তাহলে এই ভার্বটা পাস্ট ফর্ম হয়ে যায়, অর্থাৎ গেট ভার্বটা পাস্ট ফর্ম হয়ে যাবে গট। অর্থাৎ ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, তাহলে পরবর্তী সাবজেক্ট আসলে পরবর্তী ভার্বটি কি হয়ে যায়, ভিটু হয়ে যায়। ইট ইজ টাইম দে গট সায়েন্টিফিক এডুকেশন অ্যান্ড অল কনসার্ন, যেহেতু ইট ইজ টাইম দিয়ে শুরু হয়েছে বাক্যটি, যার কারণে এখানেও হেল্পের পাস্ট ফর্ম হয়ে যাবে হেল্পড। So it is time they got scientific education, এটাই সবচেয়ে ভালো সময় তাদের বৈজ্ঞানিক শিক্ষা পাওয়ার, and all concerned এবং যারা সম্পৃক্ত রয়েছে helped them, তাদেরকে সহযোগিতা করার। if they dash, if they are educated, যদি তারা শিক্ষিত হয়, they will contribute better to the prosperity of the country. if they are educated, এটাকে প্যাসিভ ভয়েস করা হবে, করতে হবে, if they are educated, যদি তারা শিক্ষিত হয়, if they are educated, যদি তারা শিক্ষিত হয়, they will contribute, এখানে আমরা লিখব they will contribute। দেখো একটু খেয়াল করে, if they are educated, যদি তারা শিক্ষিত হয়, they will contribute better to the prosperity of the country। if the clause যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় বা একটা ফিউচার ইনডিফিনিট হয়, সেই কনসেপ্ট থেকে আমরা দেখতে পাচ্ছি if they are educated, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলো, আর এটা হবে ফিউচার ইনডিফিনিট, they will contribute better to the prosperity of the country, তারা দেশের ভালোর জন্য কি করতে পারবে, সমৃদ্ধির জন্য ভূমিকা রাখতে পারবে। এখানে তোমরা আরেকটি কাজ করতে পারো, যদি এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে করো, অর্থাৎ if they were educated, if they were educated they would contribute, এখানে will না হয় তখন কি হবে, would contribute, অর্থাৎ সেকেন্ড কন্ডিশনাল যে স্ট্রাকচার সেটিও তোমরা অ্যাপ্লাই করতে পারো এখানে চাইলে। দ্য প্রসপারিটি অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের সমৃদ্ধি, এখানে সাবজেক্ট হচ্ছে দ্য প্রসপারিটি, যেহেতু দ্য প্রসপারিটি এখানে সাবজেক্ট, যার কারণে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এখানে লাইটা হয়ে যাবে লাইজ। দ্য প্রসপারিটি অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের সমৃদ্ধি, লাইজ নির্ভর করে ইন দ্য প্রপার এডুকেশন, তাদের সঠিক শিক্ষার উপরে। এডুকেটিং এ ফার্মার, এখানে এডুকেট আছে, এই শব্দটা হয়ে যাবে এডুকেটিং। বাক্যের শুরুর কারণে এটা বড় হাতে করে দেবো আমরা, আর এখানে আইনি যুক্ত করতে হবে। এডুকেটিং এ ফার্মার, এটা কৃষককে শিক্ষিত করা, অর্থ মিনস, এখানে মিনটা হয়ে যাবে মিনস। এডুকেটিং এ ফার্মার, একজন কৃষককে শিক্ষিত করার অর্থ হচ্ছে এডুকেটিং এ ফ্যামিলি, একটা পরিবারকে শিক্ষিত করা, অ্যান্ড এ নেশন, জাতিকে শিক্ষিত করা, and it does result in greater success in every sector of the country. এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে রেজাল্ট হয়ে যাবে রেজাল্টস। and it results in greater success in every sector of the country, এটাকে আমরা চাইলে will result, অর্থাৎ it will result, এটিও আমরা করতে পারি। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের রাজশাহী বোর্ড 2024 সালের কারেক্ট ফর্ম অফ ভার্বস। কুমিল্লা বোর্ড 2024 সালের কারেক্ট ফর্ম অফ ভার্বস এই বিষয়টি নিয়ে কথা বলবো। এখানে কিছু নিয়মের কথা বলবো, যে বিষয়গুলি তোমরা জানলে
রাইট ফর্ম ভার্বস খুব সহজেই পারবে বলে আমার বিশ্বাস। তো চলো শুরু করি। রিড দ্য ফলোইং টেক্সট, নিচে অনুচ্ছেদটি পড়ো অ্যান্ড ফিল ইন দি গ্যাপস, শূন্যস্থানগুলো পূরণ করো উইথ কারেক্ট ফর্ম অফ ভার্বস, ভার্বের সঠিক ফর্ম নিয়ে, অ্যাজ পার সাবজেক্ট অ্যান্ড কনটেক্সট, অর্থাৎ সাবজেক্ট এবং কনটেক্সটকে উপর বেজ করে সঠিক ফর্মটি বসাতে হবে। শুরু করি। আর পরীক্ষা তোমাদের শুধু উত্তর লিখতে হবে। স্টুডেন্টস গেট দেমসেলস ড্যাশ ইনটু ইউনিভার্সিটিজ ফর হায়ার এডুকেশন, অর্থাৎ শিক্ষার্থীরা কি করে থাকে, নিজেদেরকে ভর্তি করে থাকে ইনটু ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়গুলোতে, ফর হায়ার এডুকেশন, উচ্চতর শিক্ষা গ্রহণের জন্য তারা বিশ্ববিদ্যালয়ে কি হয়, ভর্তি হয়। তো এখানে হবে অ্যাডমিটেড। কেন অ্যাডমিটেড হবে এখানে? এখানে গেট ভার্বটা হচ্ছে পজিটিভ ভার্ব। গেট ভার্বটা পজিটিভ, যখন কথা নিজে না করে অন্য দ্বারা করা হয় তখন এর মধ্যে দেখা যায় যে পজিটিভ ভার্বের বিষয়টি কাজ করে। তো এই ভর্তি প্রক্রিয়ার কাজটি দেখা যায় যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ করে থাকে। তাই এই গেট ভার্বের পরে আমরা যে ভার্বটি আসবে সেটাকে V3 করে দেব। স্টুডেন্টস গেট দেমসেলস অ্যাডমিটেড ইনটু ইউনিভার্সিটিজ ফর হায়ার এডুকেশন। দে অ্যাকুয়ার হায়ার এডুকেশন ফ্রম টু স্ট্রিমস, তারা জ্ঞান অর্জন করে থাকে দুটি ধারা থেকে, দুটি সোর্স থেকে। স্ট্রিম মানে প্রবাহ, ধারা বা নদী। তো এখানে তো নদীও হবে না, ইও হবে না, অর্থাৎ দুটি বিশ্ববিদ্যালয় থেকে তারা কি করে থাকে, শিক্ষা গ্রহণ করে থাকে। ওয়ান ইজ পাবলিক, একটা হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি, অ্যান্ড দ্য আদার ইজ প্রাইভেট, এবং অন্যটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি। দ্য প্রাইভেট ইউনিভার্সিটিজ, এখানে দেখো প্লুরাল করা আছে ইউনিভার্সিটিজ, যার কারণে এখানে বি ভার বলতে আমরা অ্যামিজার অজয়কে বুঝি, যেহেতু সাবজেক্টটা প্লুরাল আছে এই কারণে বি ভারটা হয়ে যাবে এখানে আর আর হয়ে যাবে। পরীক্ষা শুধু তোমার উত্তর দেবে অবশ্যই কালো কালিতে, এখানে তোমাদের বোঝার সুবিধার্থে আমি রেড কালার করে দিচ্ছি। দ্য প্রাইভেট ইউনিভার্সিটিজ আর ওপেন টু অল, সকলের জন্য উন্মুক্ত, বাট অন হ্যাজ টু ফেস, টু এর পরে ভার্বের বেজ ফর্ম হয়, টু এর পরে ভার্বের অলওয়েজ বেজ ফর্ম হয়, যার কারণে এখানে কি হবে, ফেস। বাট অন হ্যাজ টু ফেস, অন হ্যাজ টু ফেস টাফ কম্পিটিশন, কিন্তু একজনকে কঠিন প্রতিযোগিতার মুখোমুখি হতে হয়। ফর, ফর একটা প্রিপোজিশন আমরা জানি, টু ছাড়া সকল প্রিপোজিশনের পরে ভার্বের সাথে কি যুক্ত হয়, আইএনজি যুক্ত হয়, যার কারণে এখানে হয়ে যাবে গেটিং। বাট ওয়ান হ্যাজ টু ফেস, একজনকে সম্মুখীন হতে হয় টাফ কম্পিটিশন, কঠিন প্রতিযোগিতা, ফর গেটিং এ সিট দেয়ার, সেখানে একটা সিট পাওয়ার জন্য কঠিন প্রতিযোগিতার সম্মুখীন হতে হয়। দ্য পাবলিক ইউনিভার্সিটিজ আর চিপার, অর্থাৎ পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহ আর চিপার, অধিকতর, ইজি মানে খরচের দিক থেকে, ইন টার্মস অফ টিউশন ফিজ, যে টিউশন ফি লাগে সেদিক থেকে অনেকটাই সহজ। দে ড্যাশ অফার রেসিডেন্সিয়াল অ্যান্ড বোর্ডিং ফ্যাসিলিটিস, দে অফার, এখানে যেটা অফার আছে সেটাই থাকবে, এটা কোনো চেঞ্জ হবে না। কেন চেঞ্জ হবে না? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, যেটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, যার কারণে যা আছে সেটাই থাকবে। দে অফার রেসিডেন্সিয়াল অ্যান্ড বোর্ডিং ফ্যাসিলিটিস অ্যাট সাবসিডাইজড রেটস, তারা কি করে থাকে, অর্থাৎ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো রেসিডেন্সিয়াল এবং বোর্ডিং যে ফ্যাসিলিটিস, অর্থাৎ থাকার জন্য যে খরচ, সেটা খুব অল্প রেটে ব্যবস্থা করে দেয়। বাট পাবলিক ইউনিভার্সিটিজ অফেন, বাট পাবলিক ইউনিভার্সিটিজ, কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো অফেন ফেস, এখানে ফেস আছে, ফেসই থাকবে। এর কারণ হচ্ছে ইউনিভার্সিটিজ প্লুরাল করা আছে, যার কারণে ভার্বটা সেভাবে বসবে আর কি, ফেসই থাকলো। বাট পাবলিক ইউনিভার্সিটিজ অফেন, অফেন তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, ফেস এ নাম্বার অফ প্রবলেম, বেশ সমস্যার সম্মুখীন হয়। স্টুডেন্ট পলিটিক্স, ছাত্র রাজনীতি, এখানে আছে প্লে, এই ভাবটা হয়ে যাবে প্লেজ। কেন প্লেজ হবে? এখানে সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে কি হবে, এখানে প্লেজ হবে। স্টুডেন্ট পলিটিক্স, প্রিয় শিক্ষার্থী, তোমরা হয়তো এস থেকে ভাববে এটা প্লুরাল করা আছে, কিন্তু তা না। স্টুডেন্ট পলিটিক্স, ছাত্র রাজনীতি, পুরোটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে ভার্বের সাথে এস যুক্ত হয়েছে এখানে। স্টুডেন্ট পলিটিক্স প্লেজ এ ভাইটাল রোল, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিসের জন্য, ইন ড্যাশ দ্য একাডেমিক এনভায়রনমেন্ট দেয়ার। ডিটেরিওরেট হচ্ছে তোমার খারাপ করা, অধিকতার পরিস্থিতিকে খারাপ করা হচ্ছে ডিটেরিওরেট, এটা ডিটেরিওরেটিং হয়ে যাবে। কেন হবে তার উত্তর হচ্ছে
আমরা দেখতে পাচ্ছি এর আগে দিকে একটা প্রিপোজিশন ইন আছে। ইন থাকলে কি হয়, পরবর্তী ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। আর কারণ হচ্ছে ইন একটা প্রিপোজিশন, ডিটেরিওরেটিং মানে অধিকতর অবস্থা খারাপ হওয়া। তাহলে স্টুডেন্ট পলিটিক্স প্লেস এ ভাইটাল রোল, ছাত্র রাজনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ডিটেরিওরেটিং দ্য একাডেমিক এনভায়রনমেন্ট দেয়ার, অর্থাৎ সেখানকার যে একাডেমিক পরিবেশ, সেই পরিবেশকে অধিকতর খারাপ করার জন্য ছাত্র রাজনীতি কি করছে, ভূমিকা রাখতেছে। অ্যাজ এ রেজাল্ট ফলে স্টুডেন্টস ফেস সেশন জ্যাম, এখানে ফেস আছে, ফেসই থাকবে। এর কারণ হলো স্টুডেন্টস, যেহেতু প্লুরাল আছে এখানে, আর এটা প্রেজেন্ট ইনফিনিটিভ, যার কারণে ফেসই থাকবে। অ্যাজ এ রেজাল্ট স্টুডেন্টস ফেস, শিক্ষার্থীরা সম্মুখীন হয় সেশন জ্যামে। সো দ্য কনসাস অ্যান্ড মানিড পার্সন, তাই সচেতন এবং টাকাওয়ালা ব্যক্তিরা ড্যাশ বাই দ্য প্রাইভেট ইউনিভার্সিটিজ আর ইমপ্রেস হবে, প্যাসিভ ভয়েস হবে, আর ইমপ্রেসড, এখানে হচ্ছে ইমপ্রেস, এটাকে প্যাসিভ ভয়েস করবো। কেন প্যাসিভ ভয়েস করবো সেটা আমি বলে দিচ্ছি তোমাদের, একটু খেয়াল করো। আর ইমপ্রেসড, যখন পাবলিক বিশ্ববিদ্যালয়ের সেশন জ্যাম দেখা যায় তখন প্রাইভেট ইউনিভার্সিটিগুলো কি পায়, প্রাইভেট ইউনিভার্সিটির গুরুত্ব বেড়ে যায়। আর এই কারণে যেহেতু প্রাইভেট ইউনিভার্সিটিতে খরচটা অনেক বেশি, সঙ্গত কারণে সচেতন এবং টাকাওয়ালা ব্যক্তিরা কী করে, আর ইমপ্রেস, প্রভাবিত হয় বাই দ্য প্রাইভেট ইউনিভার্সিটির মাধ্যমে। সিন্স, তখন সিন্স দিস, এটার কারণেই সিন্স দিস ইজ দ্য এজ অফ প্রাইভেটাইজেশন, বেসরকারীকরণের শুরু হয়ে যায়। দ্য প্রাইভেট universities since this is the private universities become popular day by day, এখানে ডে বাই ডে রয়েছে, অর্থটা আছে যে ধারাবাহিক কি হচ্ছে, দিনের পর দিন গুরুত্ব পাচ্ছে। আর বিকামিং করে দেবো আমরা এখানে, আর বিকামিং, আর বিকামিং, এখানে এটা কেটে যাবে, আইএনজি যুক্ত হবে। পপুলার ডে বাই ডে, এখানে অর্থটা দেখে যদি খেয়াল করি আমরা, সিন্স দিস ইজ দ্য এজ অফ প্রাইভেটাইজেশন, তখন থেকে বেসরকারীকরণের একটা প্রক্রিয়া শুরু হয়। দ্য প্রাইভেট ইউনিভার্সিটিজ আর বিকামিং পপুলার, জনপ্রিয় হচ্ছে ডে বাই ডে, দিনের পর দিন। বিসাইডস, অধিকন্তু, ইট ইজ লেস ডিফিকাল্ট, এটা কম মানে কঠিন, টু গেট সিট, এখানে হবে টু গেট সিট, অর্থাৎ আসন পাওয়ার ক্ষেত্রে ইন প্রাইভেট ইউনিভার্সিটি, বাট হিয়ার দে আর টু পে এ লট, তাদেরকে প্রচুর পরিশোধ করতে হয়, টাকা দিতে হয়। হাউএভার, যাই হোক, দ্য প্রাইভেট সেক্টরস হ্যাভ সাম লিমিটেশন, প্রাইভেট সেক্টরের কিছু সীমাবদ্ধতা আছে। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে দ্য টু স্ট্রিমস শুড, দুটি ধারা কি করা দরকার, ডেভেলপ করা দরকার, এটাকে প্যাসিভ ভয়েস করতে হবে। টু স্ট্রিমস শুড বি ডেভেলপড, অর্থাৎ উন্নত করা দরকার এই দুটি ধারাকে, ইন এ ব্যালান্সড ওয়ে, একটা ভারসাম্য ওয়েতে। বিকজ, কারণ বোথ সেক্টরস আর প্লেইং ইম্পর্টেন্ট রোলস, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। উইথ এ ভিউ টু, আমরা জানি উইথ এ ভিউ টু এই ফেজটি পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, যার কারণে মেকটা কি হয়ে যাবে, মেকিং হয়ে যাবে, এটা কেটে যাবে, আইএনজি যুক্ত হবে। উইথ এ ভিউ টু মেকিং দ্য নেশন হাইলি এডুকেটেড। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের কুমিল্লা বোর্ড 2024 সালে কারেক্ট ফর্ম, যশোর বোর্ড 2024 সালে কারেক্ট ফর্ম ভার্বস এই বিষয়টি নিয়ে কথা বলবো। চলো আমরা শুরু করি। রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস উইথ কারেক্ট ফর্ম ভার্বস অ্যাজ পার সাবজেক্ট অ্যান্ড কনটেক্সট। সাবজেক্ট এবং কনটেক্সটের উপর বেজ করে এই গ্যাপগুলোতে ভার্বের সঠিক ফর্ম বসাতে বলা হয়েছে এই নিচের অনুচ্ছেদটিতে। পরীক্ষা শুরু তোমরা উত্তর লিখবে, পুরো প্যাসেজ লেখার কোনো প্রয়োজন নেই। চলো শুরু করা যাক। ডিয়ার মিস্টার অ্যান্ড মিসেস বিশ্বাস, we are very concerned about your son Rahel's behavior. We are very concerned, প্রশ্ন হতে পারে তোমাদের, কনসার্ন কেন হবে,
কনসার্ন হওয়ার পিছনে যে কারণটি তা হলো এই ভেরিতে হচ্ছে তোমার অ্যাডভার্বের পরে কি বসে, অ্যাডজেক্টিভ বসে, যার কারণে কনসার্ন হয়েছে। কনসার্নটা কোন দৃষ্টিতে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে ভি পাস্ট পার্টিসিপল, ওই কনসেপ্ট থেকে এটি হচ্ছে অ্যাডজেক্টিভ। উই আর ভেরি কনসার্ন অ্যাবাউট ইউর সান রাহেলস বিহেভিয়ার, অর্থাৎ আমরা বেশ উদ্বিগ্ন তোমার পুত্র রাহেলের আচরণ নিয়ে। হি ডাজ ট্রেন ফ্রম স্কুল 3 টাইমস লাস্ট মান্থ। আমরা জানি বাক্যে যদি অতীত সিম্পটম থাকে তাহলে সেই বাক্যের ভার্বটি পাস্ট ফর্মে হয়ে যায়, অর্থাৎ লাস্ট মান্থ গত মাস, যার কারণে প্লেটা কি হয়ে যাবে, প্লেড হয়ে যাবে। এটি যুক্ত করে দেবো আমরা। হি প্লেড ট্রেন্ড ফ্রম স্কুল 3 টাইমস লাস্ট মান্থ। এই প্লে ট্রেন্ড এর বাংলা অর্থ হচ্ছে, এটা ফ্রেজ, প্লে ট্রেন্ড এর বাংলা অর্থ হচ্ছে স্কুল পালানো। হি প্লেড ট্রেন্ড ফ্রম স্কুল 3 টাইমস লাস্ট মান্থ, অর্থাৎ গত মাসে সে স্কুল থেকে 3বার পালাইছে। হোয়েন হি ড্যাশ কামস টু ক্লাস, এখানে আমাদের কাম আছে, কামস হয়ে যাবে, কারণ সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে এর সাথে কি যুক্ত হবে, এস যুক্ত করতে হবে। When he comes to class, যখন সে ক্লাসে আসে, he usually doesn't concentrate, এখানে আছে not concentrate, এটা হচ্ছে doesn't concentrate, কেন, সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং বাক্য যদি নেগেটিভ, যার কারণে এটা পুরোটা আমি কালার করে দিচ্ছি যাতে তোমার বুঝতে কষ্ট না হয়। He usually doesn't concentrate, সে সচরাচর কি করে না, মনোযোগ দেয় না on his lesson, তার পাঠে। He doesn't seem to understand text, he doesn't seem to understand text, তার কাছে মনে হয় না to understand text, আর তার টেক্সটটা বুঝতে পারে। and never ask any question, এবং কখনো সে কি করে না, প্রশ্ন জিজ্ঞাসা করে না। কিছু কিছু শিক্ষার্থী আছে যে কখনো প্রশ্ন করবে না, ক্লাসে আসবে কিন্তু প্রশ্ন করবে না, ঠিক তাই and never ask any questions, এবং কখনো সে কোনো প্রশ্ন করে না। the only time he shows, এখানে শো আছে, shows হয়ে যাবে, এর কারণ হলো হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে এখানে কি হবে, ভার্বের সাথে এস যুক্ত হয়ে গেল। আর এই পুরো প্যাসেজটি নরমাল আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যার কারণে ভার্বগুলি কি হচ্ছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সই হচ্ছে। the only time he shows an initiative is in making, এখানে দেখো ইনটা হচ্ছে প্রিপোজিশন, এই প্রিপোজিশন হওয়ার কারণে আমরা জানি যে টু ছাড়া সকল প্রিপোজিশনের পরে ভার্বের সাথে কি যুক্ত হয়, আইএনজি যুক্ত হয়, যার কারণে এখানে কি যুক্ত হবে, আইএনজি যুক্ত হবে। the only time, একমাত্র সময়, he shows, দেখায়, an initiative, কোনো শুরু, is in making excuse, খালি অজুহাত দাঁড় করায়, for not dash, for not having, এস না আমরা বসাবো এখানে having, এই হ্যাভিং করার সময় এটা কেটে যাবে এবং আইএনজি যুক্ত হবে। এখন আমরা দেখতে পাচ্ছি ফর একটা প্রিপোজিশন রয়েছে, আর আমরা জানি টু ছাড়া সকল প্রিপোজিশনের পরে কি হয়, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এক্সকিউজ ফর নট হ্যাভিং ড্যাশ হিজ হোমওয়ার্ক, এখানে রয়েছে টু হ্যাভ, টু হ্যাভ ভার্ব দেওয়া আছে, হ্যাভিং হয়ে গেল। শিক্ষার্থী একটু খেয়াল করি, ফর নট হ্যাভিং, হ্যাভিং এর পরে যে ভার্বটি আছে তার 3 নম্বর ফর্ম হয়, যার কারণে এখানে কি হয়ে যাবে, V3 হয়ে যাবে। হ্যাভিং ডান হিজ হোমওয়ার্ক, অর্থাৎ তার কাজ হচ্ছে, the only time he shows any initiative is in making excuse for not having done his homework, মানে তার হোমওয়ার্ক না করার কথা খালি এক্সকিউজ, অজুহাত দাঁড় করায়। although, যদিও, he does a material talent, এই যে কি দেওয়া আছে, ন্যাচারাল ট্যালেন্ট, এখানে খেয়াল করো, although, যদিও, he does, এখানে হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে হ্যাভ না হয় কি হবে, হ্যাজ হয়ে যাবে, যে আমরা কি বসাবো এখানে, হ্যাজ। although, যদিও, he has a natural talent, তার সাধারণ প্রতিভা রয়েছে ফর আর্ট, আর্টের জন্য, শিল্পের জন্য, অঙ্কনের জন্য। he even doesn't take any interest, doesn't take any
ইন্টারেস্ট। এখানে হবে ডাজ নট টেক এনি ইন্টারেস্ট। হি হ্যাভ ইভেন ডাজন্ট টেক এনি ইন্টারেস্ট, তার কোনো আগ্রহই থাকে না ইন আর্ট লেসনস, তার আর্ট লেসনের প্রতি। This is just disappointed. এখানে আমরা করব this is disappointing, এখানে আছে disappoint হয়ে যাবে কি disappointing। আইনজি যুক্ত হবে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করা হচ্ছে। this is disappointing, এটা বেশ হতাশাজনক বা নিরাশের ব্যাপার। because কারণ ইভেন লাস্ট ইয়ার, কারণ এমন কিছু গত বছর, হি যেহেতু গত বছর আছে এই কারণে ভার্বটা পাস্ট ফর্ম হয়ে যাবে, তো এখানে ওয়াজ হয়ে যাবে, যেহেতু হিটা হচ্ছে সাবজেক্ট এই কারণে কি হবে ওয়াজ। লাস্ট ইয়ার হি ওয়াজ অ্যাটেন্টিভ ইন হিজ স্টাডিজ, এখানে বলতে যাচ্ছে দিস ইজ ডিসঅ্যাপয়েন্টিং, এটা বেশ হতাশাজনক। কি হতাশাজনক? বিকজ কারণ ইভেন লাস্ট ইয়ার, এমনকি গত বছর হি ওয়াজ অ্যাটেন্টিভ ইন হিজ স্টাডিজ, সে তার পড়াশোনা কি ছিল মনোযোগী ছিল, আর এই কারণেই এটা হতাশাজনক। উই হোপ, আমরা আশা করি করেছিলাম হি ড্যাশ উইন এই স্কলারশিপ, এখানে কিন্তু হোপ আছে, এখানে এই কারণে হবে উড উইন, উড উইন। He hoped he would win, সে জয়লাভ করতো স্কলারশিপ, মানে পেতো আর কি স্কলারশিপ, এটা আমাদের আশা ছিল। I would like to request, আমি রিকোয়েস্ট করবো ইউ তোমাকে, টু কাম টু স্কুল, স্কুল আসার জন্য, টু ডিসকাস দিস সিচুয়েশন ফার্দার, এই বিষয়টিকে আরো বিস্তারিত আলোচনা করার জন্য। Yours sincerely, জে.এইচ খান প্রিন্সিপাল। বোর্ড 2024 সালে কারেক্ট ফর্ম অফ ভার্বস নিয়ে কথা বলবো। এখানে তোমাদের যদি আমি মজার কিছু রুলসের কথা বলে দিই, যেগুলি জানলে তোমরা অনায়াসেই রাইট ফর্ম ভার্বস করতে পারো, তাহলে কেমন হয়? নিঃসন্দেহে ভালো হয়। চলো আমরা শুরু করি। রিড দ্য ফলোইং টেক্সট, নিচের অংশটি পড়ো অ্যান্ড ফিল ইন দি গ্যাপস, শূন্যস্থানগুলো পূরণ করো উইথ কারেক্ট ফর্ম অফ ভার্বস, সঠিক ভার্বের ফর্ম দিয়ে, অ্যাজ পার সাবজেক্ট অ্যান্ড কনটেক্সট, সাবজেক্ট এবং কনটেক্সট বেজ করে ভার্বের সঠিক ফর্মটি বসাতে হবে। পরীক্ষায় শুধু তোমাদের উত্তর লিখতে হবে, পুরো প্যাসেজ লেখার কোনো প্রয়োজন নেই। রিলেশনশিপস, এটা প্লুরাল করা আছে, ড্যাশ অফ ডিফারেন্ট কাইন্ডস, সাম ড্যাশ ফ্যামিলিয়ার অ্যান্ড ইন্টিমেট, by blood and by marriage, some are social like the ones। প্রিয় শিক্ষার্থী, তোমাদের যে টেকনিকের কথাটি বলবো আমি, তা হলো এই প্যাসেজটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে অধিকাংশ ভার্বই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে, আর প্যাসেজটি যদি তোমার পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে ভার্বগুলি পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। প্রশ্ন হতে পারে আমরা বুঝবো কি করে যেটা প্রেজেন্টে হবে না পাস্টে হবে? একটু খেয়াল করো, এই যে দেখো এখানে সাম আর সোশ্যাল লাইক দ্য ওয়ান্স উই হ্যাভ, এখানে আর ভার্ব হ্যাভ ভার্ব কোন টেন্স আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। যেটা আর নিচে নামে আমরা এই যে ক্যান আছে, এখানে মে আছে, তার মানে এই পুরো প্যাসেজটি আমরা গেস করছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে এই ভার্বগুলো অধিকাংশ ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়ে যাবে। এবার আমরা শুরু করি। রিলেশনশিপ, সম্পর্ক সমূহ, একের অধিক সম্পর্ক, এখানে যেহেতু এখানে বিভার বলতে আমরা বুঝি অ্যামিজার ওয়াজার, তাহলে কি হবে? এখানে আর হবে। রিলেশনশিপ আর অফ ডিফারেন্ট কাইন্ড, সম্পর্ক বিভিন্ন প্রকারের হতে পারে। সাম আর ফ্যামিলিয়াল, সাম মানে কিছু, তার মানে সাবজেক্টটা প্লুরাল, এখানে ভার্ব কি হয়ে যাবে? প্লুরাল হয়ে যাবে। সাম আর ফ্যামিলিয়াল অ্যান্ড ইন্টিমেট, কিছু হচ্ছে ফ্যামিলিয়াল আর কিছু হচ্ছে ঘনিষ্ঠ, অর্থাৎ ফ্যামিলি পারিবারিক যেটা আছে বন্ধন, আর একটা হচ্ছে ঘনিষ্ঠ দিক থেকে, আর একটা হচ্ছে ফর্ম বাই ব্লাড, এখানে ফর্ম আছে, এটা হয়ে যাবে ফর্মড, ইডি যুক্ত করতে হবে এখানে। দেখো এখানে সাম আর ফ্যামিলিয়ার অ্যান্ড ইন্টিমেট, ফর্মড বাই গঠিত হয়, বাই ব্লাড অ্যান্ড বাই ম্যারেজ, যেটা গঠিত হয় রক্ত এবং বিয়ের মাধ্যমে, রক্তের সম্পর্কের মাধ্যমে, বিয়ের মাধ্যমে। সাম আর সোশ্যাল, কিছু আছে সামাজিক, লাইক দ্য ওয়ান্স উই হ্যাভ উইথ ফ্রেন্ডস, সাম আর সোশ্যাল লাইক দ্য ওয়ান্স উই হ্যাভ উইথ ফ্রেন্ডস অ্যান্ড সাম মেক ইন স্কুল, এখানে ডি নাম্বার আমরা যদি বসাবো তাহলে আর মেড, এটা প্যাসিভ ভয়েস করতে হবে।
আর মেড ইন স্কুল হোয়ার উই ফর্ম ক্লোজ বন্ডস, এই নম্বরে আমরা বসাবো যা আছে এই ফর্ম এটাই থেকে যাবে, আমাদের কিছুই করতে হবে না। প্রশ্ন হতে পারে কেন কিছু করতে হবে না, সেই বিষয়টা যদি বলি আমি, একটু খেয়াল করো যে হোয়ার উই ফর্ম, এই ফর্মটা হচ্ছে ভার্বের বেস ফর্ম, মানে গঠন করা। হোয়ার উই ফর্ম, যেখানে আমরা গঠন করে থাকি ক্লোজ বন্ডস, ঘনিষ্ঠ সম্পর্ক বা বন্ধন, উইথ ক্লাসমেট, সহপাঠীদের সাথে। কোথায় সেটা? স্কুলে। অ্যান্ড টিচার্স, শিক্ষকদের সাথে। রিলেশনশিপ ক্যান অলসো ড্যাশ, শিক্ষার্থী সম্পর্ক কিন্তু তৈরি করা হয়, সম্পর্ক নিজে নিজে তৈরি করে না, সম্পর্ক তৈরি করা হয়, এই কারণে প্যাসিভ ভয়েস হবে। আর প্যাসিভ ভয়েস করার সময় মডাল ভার্বের পরে যে ভার্বটি থাকে এর মাঝে বি নিতে হয় এবং মূল ভার্বের 3 নম্বর ফর্ম করতে হয়। দ্যাট মিনস এখানে যেটা হবে রিলেশনশিপ ক্যান অলসো বি বসাবো আমরা, আর ভার্বটা 3 নম্বর ফর্ম বসাই দেব। ফস্টার্ড, ফস্টার্ড মানে হচ্ছে লালন পালন করা, যত্ন করা, দেখাশোনা করা। তাহলে রিলেশনশিপ সম্পর্ক ক্যান অলসো বি ফস্টার্ড, লালন পালন করা যেতে পারে বা তৈরি করা যেতে পারে ইন অল প্লেস, কর্মক্ষেত্রে। হুইচ মে কুইকলি ড্যাশ, এখানে জি নাম্বারে রয়েছে চেঞ্জই থাকবে। কেন? মেটা হচ্ছে মডাল ভার্ব, মডাল ভার্বের পরে ভার্বের বেজ ফর্ম হয়, যার কারণে এখানে চেঞ্জই হবে, কোনো কিছু চেঞ্জ হবে না। হুইচ মে কুইকলি চেঞ্জ, যেটা দ্রুত চেঞ্জ হতে পারে, পরিবর্তন হতে পারে, ফ্রম প্রফেশনাল টু সোশ্যাল, অর্থাৎ পেশাগত দিক থেকে সামাজিকের দিকে। দেয়ার ড্যাশ রিলেশনশিপস অলসো বিটুইন হিউম্যান বিংস অ্যান্ড অ্যানিমালস। প্রিয় শিক্ষার্থীকে খেয়াল করো, এখানে দেয়ার এর পরে যে বি ভার্ব আছে এখানে অ্যাম হবে না ইজ না, আর এটা বুঝবো কি করে? এইটা বোঝার জন্য আমাদের যে কাজটি করতে হবে, গ্যাপের পরে যে অপশনটি রয়েছে দেখো, রিলেশনশিপস, সম্পর্ক সমূহ, তাহলে একের অধিক, তাহলে অবশ্যই এখানে কি হয়ে যাবে? আর হয়ে যাবে। আমরা এখানে আর বসাই দেব। There are relationships also between human beings and animals, অর্থাৎ মানুষ এবং প্রাণীর মাঝে কি সম্পর্ক রয়েছে। Between children and their toys, ছেলে মেয়ে এবং তাদের খেলনার সাথে সম্পর্ক রয়েছে। That they can't, দেখো এখানে এই ক্যান শব্দটি মডাল ভার্ব, যার কারণে এরপরে ভার্বের বেস ফর্ম হয় অ্যাক্টিভ ভয়েসে, এখানে যা আছে সেটাই থাকবে, এটা কোনো কিছু চেঞ্জ হবে না। They can't part, তারা কি করতে পারে না? পার্ট করতে পারে না, তাদের সাথে আলাদা হতে পারে না। All the relationships, এই সমস্ত সম্পর্কসমূহ কিপ, এখানে যা আছে তাই থাকবে, এখানে কোনো কিছু চেঞ্জ হবে না। কেন চেঞ্জ হবে না? দেখো এখানে সাবজেক্টটি হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার। All these relationships, এই সমস্ত সম্পর্কসমূহ মানে একাধিক সম্পর্ক, যার কারণে কিপই থাকবে। All these relationships keep us close, এই সমস্ত সম্পর্ক আমাদেরকে কাছাকাছি রাখে, টু ইচ আদার, একে অপরের সাথে। অ্যান্ড প্রোভাইড যা আছে তাই থাকবে। কেন? অ্যান্ড এর আগে এবং পরে একই রকম টেন্স হয়, তা আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়েছে পরেও প্রেজেন্ট ইনডিফিনিট হবে, যার কারণে প্রোভাইডই থাকবে। অল কাইন্ডস অফ সাপোর্ট, লাভ অ্যান্ড অ্যাফেকশন, এই পার্সন একজন ব্যক্তি, হ্যাভিং, এই হ্যাভ শব্দটা হয়ে যাবে হ্যাভিং। প্রশ্ন হতে পারে কেন হবে, একটু যদি আমরা খেয়াল করি বাক্যের দিকে তাহলে আমরা সহজেই বুঝতে পারবো। এই পার্সন হ্যাভিং নো ফ্যামিলি, একজন ব্যক্তির যার কোনো কি থাকে না, ফ্যামিলি থাকে না, ফিলস দ্য পেইন অফ লোনলিনেস অ্যান্ড আইসোলেশন। এটা একটা সিম্পল সেন্টেন্স, সিম্পলসে একটাই মেন ভার্ব থাকে, তো এখানে মেন ভার্বটা কিন্তু দেওয়াই আছে এই ফিলসটা, যার কারণে এখানে আইনি যুক্ত করে দিতে হবে। এ পার্সন হ্যাভিং নো ফ্যামিলি ফিলস দ্য পেইন অফ লোনলিনেস অ্যান্ড আইসোলেশন, অর্থাৎ একজন ব্যক্তি যার কি থাকে না, পরিবার থাকে না, সে কি অনুভব করে? কষ্ট অনুভব করে, অফ লোনলিনেস, একাকিত্বের কষ্ট, অ্যান্ড আইসোলেশন, বিচ্ছিন্নতার কষ্ট সে অনুভব করে থাকে। দেয়ার ড্যাশ নো ওয়ান টু লাভ অর ড্যাশ উইথ হিম অর হার, এখানে সবশেষে আমরা যেটি বসাবো, দেয়ার ড্যাশ, এম নাম্বার এখানে একটা আছে আর একটা এন নাম্বার আছে। দ্যাট ড্যাশ নো ওয়ান, এখানে বিভার বলতে অ্যামিজার, অজয়ের কারণে বুঝে থাকি, এখানে আমরা ইজ বসাই দেবো। কেন? একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবে। বলা হচ্ছে এখানে দেয়ার ইজ নো ওয়ান, এমন কেউ নেই, টু লাভ অর ড্যাশ উইথ হিম অর হার, দেয়ার ইজ নো ওয়ান টু লাভ অর
প্রায়, এখানে ওয়ার এর আগে এবং পরে কি হয়, ভার্বের একই রকম ফিগার হয় বা শব্দের একই রকম ফিগার হয়। তো ওয়ার এর আগে দেখতে পাচ্ছি ভার্বের বেস ফর্ম আছে, পরেও কি হবে, ভার্বের বেস ফর্ম হবে, যা আছে তাই থাকবে, কোনো কিছু চেঞ্জ হবে না। এই ছিল আমাদের চট্টগ্রাম বোর্ড 2024 সালের রাইট ফর্ম অফ ভার্বস। বরিশাল বোর্ড 2024 সালের কারেক্ট ফর্ম অফ ভার্বস এই বিষয়টি নিয়ে কথা বলবো। মজার বিষয় হচ্ছে তোমাদের আমি কিছু রুলসের কথা বলে দেব, যেগুলি অ্যাপ্লাই করলে তোমরা খুব সহজেই রাইট ফর্ম ভার্বস পারবে। তাহলে দেরি কেন, চলো শুরু করি। রিড দ্য ফলোইং টেক্সট, নিচের অনুচ্ছেদটি পড়ো, অ্যান্ড ফিল ইন দি গ্যাপস, শূন্যস্থানগুলো পূরণ করো উইথ কারেক্ট ফর্ম অফ ভার্বস, ভার্বের সঠিক ফর্ম নিয়ে, অ্যাজ পার সাবজেক্ট অ্যান্ড কনটেক্সট, আর বেজ করতে হবে সাবজেক্ট এবং এই কনটেক্সটের উপর বেজ করে আমাকে ভার্বের সঠিক ফর্ম বসাতে হবে। টাইগার্স ড্যাশ অ্যাজ ফেরোশাস অ্যানিম্যালস, বাট দে হার্ডলি ড্যাশ কিল অ্যান অ্যানিম্যাল হোয়েন দে আর নট হাংরি। প্রিয় শিক্ষার্থী, তোমাদের একটা গোপন টিপসের কথা বলি। এই প্যাসেজটি যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে ভার্বগুলো প্রেজেন্ট টেন্সে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়ে যায়, আর কখনো কখনো একটু এদিক সেদিক হয়। আর যদি পাস্ট টেন্সে থাকে তাহলে ভার্বগুলো পাস্ট টেন্সে হয়, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সে অধিকাংশ ক্ষেত্রে হয়। আর কিছু কিছু ক্ষেত্রে বাক্যের উপর বেস করে একটু চেঞ্জ হয়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে সেটাই হয়। তা আমরা একটু খেয়াল করবো, দেখি তো এটা কোন টেন্সে আছে। এই যে দেখো এখানে হোয়েন দে আর নট হাংরি, এখানে আর আছে, তাই না? আর যদি আমরা চিন্তা করি দে আর হার্ডলি, তারপর এখানে আর আছে, তার মানে এই প্যাসেজটি প্রেজেন্ট টেন্সে রয়েছে। তাহলে আমি ধরে নেব যে এইটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে আমাদের। টাইগার্স আর অ্যাজ ফেরোশাস অ্যানিমালস, টাইগার্স আমাদের কাছে পরিচিত কি হিসেবে, ফেরোশাস অ্যানিমালস হিসেবে, অর্থাৎ হিংস্র প্রাণী হিসেবে। তো এই কারণে এটাকে প্যাসিভ ভয়েস করতে হবে, যার কারণে এখানে উত্তরটা হবে টাইগার্স আর নোন, টাইগার্স আর নোন অ্যাজ ফেরোশাস অ্যানিমালস। টাইগার্স পরিচিত আমাদের কাছে কি হিসেবে, হিংস্র প্রাণী হিসেবে। বাট দে হার্ডলি কিল, ইনডিফিনিট টেন্স হবে, যার কারণে এখানে কি করবো আমরা, এখানে কিল আছে, কিলই থেকে যাবে, এটা কোনো কিছু চেঞ্জ হবে না। কেন, সাবজেক্ট ডেটা থার্ড পারসন প্লুরাল নাম্বার। বাট দে হার্ডলি কিল, কিন্তু তারা হত্যা করে না, অ্যান অ্যানিমাল কোনো প্রাণীকে, হোয়েন দে আর নট হাংরি, অর্থাৎ যখন তাদের ক্ষুধা থাকে না তখন তারা কোনো প্রাণীকে হত্যা নর্মালি করে না। ইউজুয়ালি সচরাচর, ইউজুয়ালি তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। দ্য টাইগার্স রিসাইড, রিসাইড আছে, রিসাইডই থাকবে, এটা চেঞ্জ করতে হবে না। কেন, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং সাবজেক্ট হচ্ছে প্লুরাল নাম্বার, যার কারণে এটাই থাকবে। ইন দ্য ডিপ ফরেস্ট, সচরাচর বাঘ গভীর জঙ্গলে বসবাস করে। দে আর হার্ডলি, এখানে প্যাসিভ ভয়েস হবে, দেখো আর আছে, আর দে আর হার্ডলি সিন, তাদেরকে দেখা যায় না, এখানে সি আছে, আমাদেরকে সিন করতে হবে কারণ এটা প্যাসিভ ভয়েস হবে। দে আর হার্ডলি সিন, তাদেরকে দেখা যায় না, ইন দ্য ওপেন, ওপেন অর্থাৎ খোলা জায়গায়, আনলেস দেয়ার দ্যাটস এ স্ট্রং নেসেসিটি, স্ট্রং নেসেসিটি যেহেতু দেওয়া আছে তার মানে ভার্বটা ইজ হবে এখানে। এই নাম্বার আমরা কি বসাবো, ইজ বসাই দেব। ইন দ্য ওপেন আনলেস দেয়ার ইজ স্ট্রং নেসেসিটি, অর্থাৎ তাদের ব্যাপক প্রয়োজন যদি না হয়, জরুরি প্রয়োজন যদি না হয়, তারা কি করে না, তাদেরকে দেখা যায় না খোলা জায়গাতে, অর্থাৎ খোলা উন্মুক্ত জায়গাতে দেখা যায় না। দে অফেন রিমেন হিডেন, দে অফেন রিমেন, তারা প্রায় থাকে, হিডেন লুকায়িত, আন্ডার দ্য ডিপ গ্রিন, একেবারে গভীর জঙ্গলে বা গভীর রাতে তারা লুকিয়ে থাকে। এখানে হাইড থেকে কি হয়ে যাবে, হিডেন হয়ে যাবে। এটা অর্থটা যদি আমরা খেয়াল করি তাহলে সহজেই বুঝতে পারবো, হিডেন। দে অফেন রিমেন হিডেন, তারা প্রায় লুকিয়ে থাকে, আন্ডার দ্য ডিপ গ্রিন ইন সার্চ অফ দ্য প্রে, অর্থাৎ শিকার উদ্দেশ্যে তারা গভীর জঙ্গলে কি প্রায় লুকিয়ে থাকে। হয়ে এবার যখন দে ড্যাশ অ্যানি প্রসপেক্টিভ প্রে, ডিসান মানে ঠিক করা, ডিসান মানে ঠিক করা। হোয়েন দে ডিসান, যখন তারা ঠিক করে, অ্যানি প্রে কোনো শিকারকে, অ্যানি প্রসপেক্টিভ প্রে সম্ভাব্য কোনো শিকারকে যখন তারা কি করে, শিকার করে বা ধরবে নির্ধারণ করে, দে টেক এ পোজ, তারা কি করে একটা পদক্ষেপ নেয়। টু ড্যাশ ফল আপন, টুটা হচ্ছে প্রিপোজিশন, এই কারণে ভার্বের
টু এর পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়, অর্থাৎ যা থাকে সেটাই বসে যাবে, চেঞ্জ হবে না, যার কারণে ফলই হয়ে গেল এখানে। অপোজিট, টাইগার্স অফেন তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। টাইগার্স অফেন ইউনাইট, অর্থাৎ বাঘ প্রায় কি থাকে, একত্রিত থাকে, একসাথে থাকে। টাইগার্স অফেন ইউনাইট, বাঘ প্রায় একসাথেই থাকে, দেমসে নিজেদেরকে একসাথেই রাখে, টু ড্যাশ দেয়ার প্রে, টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, এই কারণে অ্যাটাকের পর অ্যাটাক শব্দটি অ্যাটাকই থাকবে, যেহেতু তার আগে কি রয়েছে, টু প্রিপারেশনটি রয়েছে, টু প্রিপারেশন পরে ভার্বের বেস ফর্ম হয়। দেমসে টু অ্যাটাক দেয়ার প্রে ফ্রম ডিফারেন্ট ডিরেকশনস, অর্থাৎ বাঘ প্রায় একসাথে থাকে, নিজেদেরকে একসাথে রাখে, টু অ্যাটাক দেয়ার প্রে, তাদের শিকারকে ধরার জন্য, আক্রমণ করার জন্য তারা প্রায় একসাথেই থাকে, ফ্রম ডিফারেন্ট ডিরেকশন, বিভিন্ন দিক থেকে তারা প্রায় একসাথেই থাকে। অ্যান অ্যাডাল্ট টাইগার, একটা প্রাপ্তবয়স্ক বাঘ, ডিভাওয়ার হচ্ছে গুগ্রাসে গিলা বা খাওয়া, একটা প্রাপ্তবয়স্ক বাঘ গুগ্রাসে গিলে বা খেয়ে থাকে 20 to 30 kilograms অফ মিট, 20 থেকে 30 কেজি মাংস, এট এ সিঙ্গেল মিল, মানে একবারের খাবার হচ্ছে তার 20 থেকে 30 কেজি মাংস। ইন আওয়ার সুন্দরবন, আমাদের সুন্দরবনে, দ্য নাম্বার অফ টাইগার্স ড্যাশ ডে বাই ডে, এখানে হবে ইজ ডিক্রিজিং। ইজ কেন হলো, দ্য নাম্বার অফ আছে, এই নাম্বার অফ থাকলে আমাদের কি করতে হবে, ভার্বটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে ট্রিট করতে হবে এবং সেভাবে বসাতে হবে। ডিক্রিজিং এর সাথে কি করতে হবে, আইএনজি যোগ করে দিতে হবে, এটা কেটে যাবে, আইএনজি লিখতে হবে। দেখো, ইন আওয়ার সুন্দরবন, আমাদের সুন্দরবনে, দ্য নাম্বার অফ টাইগার্স, অর্থাৎ বাঘের সংখ্যা কি হচ্ছে, দিনের পর দিন কমে যাচ্ছে, ইজ ডিক্রিজিং। ডে বাই ডে, দিনের পর দিন বাঘের সংখ্যা আমাদের সুন্দরবনে কমে যাচ্ছে। পোচিং অ্যান্ড ইললিগাল ট্রাফিকিং, পোচিং অ্যান্ড ইললিগাল ট্রাফিকিং, এখানে আর হবে পোচিং অ্যান্ড ইললিগাল ট্রাফিকিং আর দ্য মেন রিজনস অফ ডিক্রিজ, অর্থাৎ পোচিং হচ্ছে তোমার এখানে দখল, পোচিং পিওএসি, পোচিংটা হচ্ছে তোমার দখল করা অথবা হস্তক্ষেপ করা, আর ট্রাফিকিং হচ্ছে পাচার। পোচিং অ্যান্ড ইললিগাল ট্রাফিকিং, অবৈধ পাচার, আর দ্য মেন রিজন, প্রধান কারণ, অফ ডিক্রিজ, এই যে বাঘের সঙ্গে কমে যাচ্ছে তার প্রধান কারণ হচ্ছে দখল করে নেওয়া, পাশাপাশি পাচার করে দেওয়া অবৈধভাবে, এটা হচ্ছে প্রধান কারণ। প্রিয় শিক্ষার্থী, এখানে আমি তোমাদের প্রথমে ডিভাওয়ার বসাইছিলাম, কিন্তু আসলে ডিভাওয়ার হবে শব্দটি, অ্যান অ্যাডাল্ট টাইগার, যেহেতু একটা প্রাপ্তবয়স্ক বাঘ, যার কারণে ডিভাওয়ার্স হবে, অথবা ডিভাওয়ার, যে কোনো একটি আমরা বসাতে পারি। এরপরে দেখি সব শেষেরটা, শো দ্য কনসার্ন অথরিটি, তাই যারা দায়িত্বশীল কর্তৃপক্ষ রয়েছেন, শুড বি কমিটেড টু, প্রতিজ্ঞাবদ্ধ হওয়া দরকার, ড্যাশ অ্যাকশন টু প্রোটেক্ট দ্য টাইগার্স, বাঘকে রক্ষা করার জন্য কি করতে হবে, প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, অ্যাকশন নেওয়ার জন্য, টেকটা হয়ে যাবে টেকিং। এখানে তোমাদের প্রশ্ন হতে পারে, টু এর পরে তো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, তাহলে কেন, সরি, টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, তাহলে টেকিংটা কেন হবে, এটা একটা তোমাদের কোশ্চেন হতে পারে। তো সেক্ষেত্রে আমার উত্তরটি হচ্ছে, যেমন উইথ এ ভিউ টু, পরে আমরা নর্মালি কি বসায় থাকি, ভার্বের সাথে আইএনজি যুক্ত করে থাকি, তো এই বাক্যে এই জায়গাতে যেটা হবে, কমিটেড টু এর পরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। সো দ্য কনসার্ন অথরিটি, তার সংশ্লিষ্ট অথরিটি কর্তৃপক্ষের, শুড বি কমিটেড টু, প্রতিজ্ঞাবদ্ধ হওয়া দরকার, টেকিং অ্যাকশন, পদক্ষেপ নাও, টু প্রোটেক্ট দ্য টাইগার্স, বাঘকে রক্ষা করার জন্য। এই ছিল আমাদের বরিশাল বোর্ড 2024 সালের কারেক্ট ফর্ম অফ ভার্বস। দিনাজপুর বোর্ড 2024 সালের কারেক্ট ফর্ম অফ ভার্বস, এই বিষয়টি নিয়ে কথা বলবো। আর মজার বিষয় হচ্ছে, এখানে কিছু আমি রুলসের কথা বলবো, যেগুলি তোমরা জানলে খুব সহজেই কারেক্ট ফর্ম অফ ভার্বস পারবে। তো চলো আমরা রুলসগুলো দেখি, পাশাপাশি এই পুরো প্যাসেজের বাংলা অর্থও বলে দেব। আর পরীক্ষা শুধু তোমাদের উত্তর লিখতে হবে, পুরো প্যাসেজ লেখার কোনো প্রয়োজন নেই। রিড দ্য ফলোইং টেক্সট, নিচের অনুচ্ছেদটি পড়ো, অ্যান্ড ফিল ইন দি গ্যাপস, শূন্যস্থান পূরণ করো, উইথ কারেক্ট ফর্ম অফ ভার্বস, ভার্বের সঠিক ফর্ম নিয়ে, অ্যাজ পার সাবজেক্ট অ্যান্ড কনটেক্সট, অর্থাৎ সাবজেক্ট এবং কনটেক্সটের উপর বেস করে তোমাদের কি করতে হবে, এগুলো
পূরণ করতে হবে। এ হচ্ছে আমাদের ডিরেকশন। এখন আমরা শুরু করি। উই ক্যান নট হেল্প ড্যাশ রিলাই অন ইংলিশ। প্রিয় শিক্ষার্থী, ক্যান নট হেল্পের পরে ভার্বের সাথে সবসময় কি যুক্ত হয়? আইএনজি যুক্ত হয়, যার কারণে এখানে রিলাইং হয়ে যাবে। উই ক্যান নট হেল্প রিলাইং অন ইংলিশ, অর্থাৎ আমরা ইংরেজির উপরে নির্ভর না করে পারি না। নাও ইংলিশ ইজ ইউজড, এখানে আছে ইউজড, কিন্তু এটা হয়ে যাবে ইউজড। কেন? এটা প্যাসিভ ভয়েস করতে হয়। প্যাসিভ ভয়েস করলে কি করতে হয়? সাবজেক্টের ভার্বের পরে ভার্বের 3 নম্বর ফর্ম হয়। অর্থাৎ নাও ইংলিশ ইজ ইউজড, ইংরেজি ব্যবহার করা হয় এশিয়াতে কমন ল্যাঙ্গুয়েজ, সাধারণ ভাষা হিসেবে ফর গ্লোবাল কমিউনিকেশন। গ্লোবাল যোগাযোগের জন্য, বৈশ্বিক যোগাযোগের জন্য, বিশ্বব্যাপী যোগাযোগের জন্য এশিয়াতে ইংলিশকে খুব সাধারণভাবে ব্যবহার করা হয় আর কি, কমন ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করা হয়। ইট ড্যাশ রিকগনাইজ অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এখানেও আমাদের কি করতে হবে? প্যাসিভ ভয়েস করতে হবে। অর্থাৎ ইট ইজ রিকগনাইজড, ইট ইজ রিকগনাইজড। তাহলে প্রথমে আমরা ইজ বসাবো, তারপরে এই ভার্বের 3 নম্বর ফর্ম বসাবো। ইট ইজ রিকগনাইজড, এটা ইট ইজ রিকগনাইজড অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এটাকে আন্তর্জাতিক ভাষার স্বীকৃতি দেওয়া হয়। ইংলিশ ইজ ইম্পর্ট্যান্ট, ইংলিশ গুরুত্বপূর্ণ ফর ড্যাশ কমিউনিকেশন। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি প্রিপোজিশন পরে টু ছাড়া সকল প্রিপোজিশনের পরে ভার্বের সাথে কি হয়? আইএনজি যোগ হয়। তাহলে ফর একটা প্রিপোজিশন, এখানে মেইনটেইন শব্দের সাথে কি যোগ করতে হবে? আইএনজি যোগ করতে হবে, অর্থাৎ মেইনটেইনিং হয়ে যাবে। ইংলিশ ইজ ইম্পর্টেন্ট, ইংরেজি গুরুত্বপূর্ণ ফর মেইনটেইনিং কমিউনিকেশন, যোগাযোগ রক্ষার জন্য উইথ আর ডেভেলপমেন্ট পার্টিয়ার্স। এ গুড কমান্ড ওভার ইংলিশ, অর্থাৎ ইংরেজিতে ভালো দখল, অ্যাজ ওয়েল অ্যাজ রেগুলার প্র্যাকটিসেস, এবং নিয়মিত প্র্যাকটিস। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করো, অ্যাজ ওয়েল অ্যাজ যদি কোথাও দেখো, তাহলে প্রথমে যে সাবজেক্টে বসা থাকে সেই সাবজেক্টের উপর বেস করে কি হয়? তোমার না ভার্বটা হয়ে থাকে। তো এ গুড কমান্ড ওভার ইংলিশ, একটা ভালো দখল কিসে? ইংরেজিতে। এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর কারণে ভার্ব এখানে কি হবে? ভার্ব ইজ হয়ে যাবে। ইজ এসেনশিয়াল, প্রয়োজন ফর আস, আমাদের জন্য। 80% ইনফরমেশন, শতকরা 80% তথ্য, অফ অল দ্য কম্পিউটার, সকল কম্পিউটারে, ড্যাশ ইন ইংলিশ, আর ইন ইংলিশ। এখানে দেখো কি বলছে, এখানে 80% ইনফরমেশন, 80% ইনফরমেশন অফ অল কম্পিউটার্স। আমরা এফ নাম্বার যেটি বসাবো তা হলো ইজ। 80% ইনফরমেশন অফ অল কম্পিউটার্স, এফ নাম্বার হবে ইজ। কেন হবে 80% ইনফরমেশন? এই ইনফরমেশন শব্দটি থার্ড পারসন হিসেবে কাজ করছে এখানে। অফ অল দ্য কম্পিউটার, সকল কম্পিউটারের 80% তথ্য, ইজ ইন ইংলিশ, ইংরেজিতে। উইথ এ ভিউ টু, আমরা জানি উইথ এ ভিউ টু এ থাকলে পরবর্তী ভাবের সাথে কি যোগ করতে হয়? আইএনজি যোগ করতে হয়। কেন? উইথ এ ভিউ টু মানে হচ্ছে জন্য বা কারণে। তাহলে উইথ এ ভিউ টু এক্সচেঞ্জিং আওয়ার ভিউজ, আমাদের মতামতকে এক্সচেঞ্জ করার জন্য, উইথ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, বাকি বিশ্বের সাথে, উই হ্যাভ টু ড্যাশ লার্ন, উই হ্যাভ টু লার্ন ইংলিশ, আমাদের ইংরেজি শিখতে হয় বা আমাদের ইংরেজি শিখতে হবে। এখানে হ্যাভ টু যেহেতু রয়েছে, হ্যাভ টু এর পরে সবসময় কি হবে? ভার্বের বেস ফর্ম হবে। মোরওভার, কিন্তু উইথ ড্যাশ প্রোভাইড, এখানে প্রোভাইড আছে, প্রোভাইডই থাকবে না, এখানে একটা ই হবে, ভুল হয়েছে। মোরওভার উইথ ড্যাশ প্রোভাইড উইথ দ্য গুড স্কোপ, এখানে প্যাসিভ ভয়েস করতে হবে, অর্থাৎ আর প্রোভাইডেড হয়ে যাবে এখানে। আর প্রোভাইডেড, কর্তা যখন নিজে কাজ করে না তখন কি হয়? ভার্বের প্যাসিভ ভয়েস হয়। তো এখানে সেটাই হয়েছে। উই আর প্রোভাইডেড, আমাদেরকে প্রদান করা হয়, উইথ দ্য গুড স্কোপ, ভালো সুযোগ, অফ, অফটা হচ্ছে প্রিপোজিশন, এই কারণে ভার্বের সাথে কি যুক্ত হবে? আইএনজি যোগ করতে হবে, অর্থাৎ এনজয়িং হয়ে যাবে এটা।
দ্য বেস্ট বুকস থ্রু ইংলিশ, ইংলিশ ড্যাশ নাও নো লঙ্গার দ্য নেটিভ স্পিকার্স ল্যাঙ্গুয়েজ। এখানে বি ভার্ব আছে আর ইংলিশটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে কি হবে ইজ হয়ে যাবে। ইংলিশ ইজ নো লঙ্গার দ্য নেটিভ স্পিকার্স ল্যাঙ্গুয়েজ, ইংলিশ শুধু এখন নেটিভদেরই শুধু ভাষা নয়। নাও ইট বিলংস, এখানে আছে বিলং, এটা হয়ে যাবে বিলংস। কেন বিলংস হবে? ইটটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে, এখানে জাস্ট হয়ে যাবে এস। নাও ইট বিলংস, এখন এটা দখলে রাখে টু দ্য ওয়ার্ল্ডস পিপল, বিশ্বের যে মানুষজন আছে তাদেরকে দখলে রাখে। ইট ইজ হাই টাইম, এটা সবচেয়ে ভালো সময়, আমরা জানি। ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট আসে তাহলে পরবর্তী ভার্বের পাস্ট ফর্ম হয়, তাহলে এখানে পে আছে, এটা হয়ে যাবে পেড, আর ভার্বের পাস্ট ফর্ম হয়ে যায় কখন? যখন ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট আসে। ইট ইজ হাই টাইম, এটা সবচেয়ে ভালো সময়, উই পেড মোর অ্যাটেনশন টু ইংলিশ, আদারওয়াইজ অপরপক্ষে উই ড্যাশ ল্যাগ বিহাইন্ড, উই উইল ল্যাগ বিহাইন্ড, অপরপক্ষে আমরা কি করবো? পিছিয়ে পড়বো। ল্যাগ মানে পিছিয়ে পড়া। ময়মনসিংহ বোর্ড 2024 সালে কারেক্ট ফর্ম অফ ভার্বস এই বিষয়টি নিয়ে কথা বলবো। আর এখানে কিছু রুলসের কথা বলবো যে বিষয়গুলি তোমরা জানলে খুব সহজেই রাইট ফর্ম ভার্বস পেতে যাবে। তাহলে দেরি কারণ, চলো ক্লাসটি উপভোগ করি। রিড দ্য ফলোইং টেক্সট, নিচে অনুচ্ছেদটি পড়ো অ্যান্ড ফিল ইন দি গ্যাপস, শূন্যস্থান পূরণ করো উইথ কারেক্ট ফর্ম অফ ভার্ব, ভার্বের সঠিক ফর্ম দিয়ে, অ্যাজ পার সাবজেক্ট অ্যান্ড কনটেক্সট, সাবজেক্ট এবং কনটেক্সটের উপর বেস করে ভার্বের সঠিক ফর্ম বসিয়ে এই প্যাসেজটি আমাকে পূরণ করতে বলা হয়েছে। পরীক্ষা শুরু তোমরা উত্তর লিখবে, পুরো প্যাসেজ লেখার কোনো প্রয়োজন নেই। ম্যান হ্যাজ আনকুইন্সেবল থার্স্ট ফর নলেজ, মানুষের রয়েছে কি? মানে তৃষ্ণা রয়েছে, ক্ষুধা রয়েছে, কিসের জন্য? জ্ঞানের জন্য। হি ইজ নেভার ড্যাশ উইথ হট হি অলরেডি ড্যাশ অ্যান্ড ড্যাশ। প্রিয় শিক্ষার্থী, এই পুরো প্যাসেজটি যদি দেখো তোমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করবে, আর যদি দেখো যে পাস্টে রয়েছে তাহলে পাস্টে করবে। এটা বুঝবে কি করে? অন্যান্য যে ভার্বগুলো দেওয়া আছে, যেমন এখানে হ্যাজ আছে, তারপর আরো যদি আমরা একটু খেয়াল করি এখানে, তাহলে দেখতে পাবো যে আসলে কোন টেন্সে এটি দেওয়া হয়েছে আর কি। তো যাই হোক খেয়াল রাখবে এখানে হ্যাভ আছে আর কি। তো সেক্ষেত্রে খেয়াল রাখার চেষ্টা করবে যে এই প্যাসেজটি কি প্রেজেন্ট টেন্সে রয়েছে না পাস্ট টেন্সে আছে। যদি প্রেজেন্ট টেন্সে থাকলে তাহলে ম্যাক্সিমাম ভার্বগুলো প্রেজেন্ট টেন্সে হয়ে যাবে, আর প্রেজেন্টের ইনডিফিনিট টেন্সটা মূলত বেশিরভাগ হয়, আর পাস্টের ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট টেন্সটা হয়। আর কখনো কখনো সাবজেক্টের উপর সাবজেক্ট ভার এগ্রিমেন্ট এবং বাক্যে কোনো অতীত চিহ্ন আছে কিনা বা ভবিষ্যতে কোনো চিহ্ন আছে কিনা সেটা বেস করেও হয়। চলো আমরা দেখে নিই। হি ইজ নেভার স্যাটিসফাইড, এখানে যেটা হবে সে কখনোই সন্তুষ্ট থাকে না, স্যাটিসফাইড। হি ইজ নেভার স্যাটিসফাইড, সে কখনো সন্তুষ্ট থাকে না উইথ হোয়াট হি অলরেডি ড্যাশ। হোয়াট হি অলরেডি তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, এই কারণে নো ভার্বটা হয়ে যাবে নোন এবং তার আগে থেকে হ্যাজ নিতে হবে, অর্থাৎ এখানে হবে হ্যাজ নোন। উইথ হোয়াট হি অলরেডি হ্যাজ নোন, তা সে জেনেছে ইতিমধ্যে, সেটা নিয়ে সে সন্তুষ্ট থাকে না। অ্যান্ড ড্যাশ, এখানে সি আছে, এটা হয়ে যাবে সিন। এটা কেন সিন হবে সে বিষয়ে একটু বলে শোনো। এটা কোন টেন্সে করলাম? এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কেন? এখানে অলরেডি রয়েছে, হ্যাজ নোন হয়েছে, এরপরে রয়েছে অ্যান্ড সিন। এখানে এই হ্যাজটা কিন্তু এর আগা দিকে আছে, যদি তোমরা কেউ চাও যে হ্যাজ সিন বসাবে তাহলেও বাক্যটি কারেক্ট হবে, তবে বসার প্রয়োজন নেই। এখানে যদি হ্যাজ নোন বসালে নটে সিন বসালে বাক্যটি ঠিক হয়ে যাবে। হোয়াট হি অলরেডি হ্যাজ নোন অ্যান্ড সিন, তাহলে পুরো বাক্যটির অর্থ কি দাঁড়ালো? হি ইজ নেভার স্যাটিসফাইড, সে কখনোই সন্তুষ্ট থাকে না উইথ হোয়াট হি অলরেডি হ্যাজ নোন, যা সে ইতিমধ্যে জেনেছে, অ্যান্ড সিন দেখেছে। ন্যাচারালি, স্বাভাবিকভাবে, হি ওয়ান্টস টু নো, এখানে ওয়ান্ট আছে, হয়ে যাবে ওয়ান্টস। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে ভার্বের সাথে কি যোগ করতে হবে? এস যোগ করতে হবে। ন্যাচারালি হি ওয়ান্টস টু নো, স্বাভাবিকভাবে সে জানতে চায়,
অ্যান্ড সি, এখানে সি আছে না, যেটা আছে সেটাই থাকবে। প্রশ্ন হতে পারে কেন, একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবে এই কেন সেখানে সি হচ্ছে। এখানে কি বলছে, ন্যাচারালি হি ওয়ান্টস টু নো, অ্যান্ড আগে এবং পরে একই রকম ফিগার হয়, টু নো আর টু সি। তো যাই এখানে যেহেতু টুটা আছে, জাস্ট নো এখানে ভালো বেজ ফর্ম, এখানে আরো ভালো বেজ ফর্ম, সি বসাই দেবো। স্বাভাবিকভাবে সে জানতে চায় এবং দেখতে চায় মোর অ্যান্ড মোর, বেশি বেশি। দিস কিউরিসিটি, এই কৌতূহল, ফর ড্যাশ, এখানে নো আছে, নোয়িং হয়ে যাবে। কেন নোয়িং হবে, আমরা জানি টু ছাড়া সকল প্রিপোজিশনের পরে ভালোর সাথে কি যুক্ত হয়, আইএনজি যুক্ত হয়, এই কারণে এটা হয়ে যাবে নোয়িং। দিস কিউরিসিটি ফর নোয়িং মোর হ্যাজ ইন্সপায়ার্ড, যেহেতু এখানে হ্যাজ আছে, হ্যাভ হ্যাজের পরে ভাব আসলে অ্যাক্টিভ ভয়েসে ভিথিরি হয়, তা জি নাম্বার এখানে কি হয়ে যাবে, ইন্সপায়ার্ড হয়ে যাবে। আমরা ডি যুক্ত করবো এখানে। তাহলে কেন হলো, এখানে দেখো হ্যাজ আছে, হ্যাভ হ্যাজের পরে যদি কোনো ভার্ব আসে তাহলে সেটা প্রেজেন্ট অ্যাক্টিভ ভয়েসে অবশ্যই সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় এবং মূল ভাবে 3 নম্বর ফর্ম হয়ে যাবে। তাহলে হ্যাজ ইন্সপায়ার্ড হিম টু আন্ডারটেক, এখানে ইনফিনিটিভ করতে হবে। ইনফিনিটিভ কখন হয়, যখন উদ্দেশ্য বোঝায় তখন সেখানে ইনফিনিটিভ করা হয়, অর্থাৎ 2 + V1 হয়। টু আন্ডারটেক অ্যান্ড ক্যারি আউট, এখানে যদি অ্যান্ড এর আগে দিকে আন্ডারটেক V1 আমরা বসাইছি, যার কারণে এখানে কি হয়ে যাবে, জাস্ট ক্যারি সিম্পলি আছে, এই ক্যারি থেকে যাবে, কোনো কিছু চেঞ্জ হবে না। To undertake and carry out difficult and dangerous tasks which eventually, প্রিয় শিক্ষার্থী জায়গাটা একটু ভালো করে খেয়াল করতে হবে। দেখো এখানে যে রিলেটিভ প্রোনাউন যেখানে হুইচটা যেটা রয়েছে, এখানে হুইচ আগে দিকে কি হয়েছে, টাস্ক, কি টাস্ক, ডিফিকাল্ট অ্যান্ড ডেঞ্জারাস, ডিফিকাল্ট একটা আর ডেঞ্জারাস একটা, টাস্ক হুইচ ইভেনচুয়ালি হ্যাভ রেজাল্টেড, এখানে আমরা কি বসাবো, হ্যাভ রেজাল্টেড, হ্যাভ রেজাল্টেড, have resulted in epoch-making discoveries and inventions and led, এখানে লিডের 3 নম্বর ফর্ম হয়ে যাবে লেড। কেন হবে, একটু এই বিষয়ে যদি আমি বলি তোমাদের, কেন এখানে লেড হলো, ভিত্তি হয়েছে, কেন এখানে ভিত্তি হবে, এই যে এখানে আমরা করেছি হ্যাভ রেজাল্টেড, অ্যান্ড এর আগে দেখো হ্যাভ রেজাল্টেড রয়েছে, মানে প্রেজেন্ট পারফেক্ট, তাহলে মূল ভাবে ভিত্তি করেছি, এখানেও মূল ভাবে ভিত্তি করতে হবে, অর্থাৎ অ্যান্ড লেড হিম ইন হিজ লং and continuous journey from his helpless state of caveman to his present situations of power and progress. He does helpless still now. এর নাম্বার আমরা যেটি বসাবো তা হচ্ছে had been, এবার আমরা এর নাম্বার একটু খেয়াল করি, he does helpless still now, he would not have dash able to control all powers and forces। প্রিয় শিক্ষার্থী এখানে দেখো he would not have, তাই না, এটা থার্ড কন্ডিশনাল যে স্ট্রাকচার সেটি ফলো করে এখানে বসবে, অর্থাৎ এখানে যদি থার্ড কন্ডিশনাল হয় তাহলে এটা পাস্ট পারফেক্ট টেন্স হবে, অর্থাৎ এখানে সাবজেক্টের পরে হ্যাড হবে, তারপরে মূল ভাবে ভিথিরি হবে, অর্থাৎ হ্যাড বিন হয়ে যাবে। he had been helpless still now he would not have been, এখানে কি হয়ে যাবে, বিন হয়ে যাবে। তাহলে এখানে নিয়মটা কি থেকে হলো একটু খেয়াল করো, যে এখানে যেহেতু দেওয়া আছে উড নট হ্যাভ, তারপর থার্ড কন্ডিশন যে স্ট্রাকচার সাবজেক্ট এর উড হ্যাভ, মাইট হ্যাভ, তারপরে ভিতরি হয়, তো যেহেতু এই কনসেপ্ট আমার দেওয়া আছে, তাহলে আগেরটা কোন টেন্সে হবে, পাস্ট পারফেক্ট টেন্সে করতে হবে, তাই এখানে সাবজেক্টের পরে হ্যাড হয়েছে এবং মূলভাবে 3 নম্বর ফর্ম হয়েছে, আর এখানে থার্ড কন্ডিশন স্ট্রাকচার অনুসারে উড হ্যাভ, মাইট হ্যাভ পরে যে ভিতরি হয়, বি এর ভিতরি হচ্ছে বিন। দ্যাটস so many technologies এখানে রয়েছে ইনভেন্ট, এটা হচ্ছে ইনভেন্টিং,
যদি ব্র্যাকেট শুরু এখানে এটা বড় হাতে করব, তার সাথে আইনে যোগ করে দেব আমরা। ইনভেন্টিং সো মেনি টেকনোলজিস, অনেক প্রযুক্তি আবিষ্কার করে, হি নাও কন্ট্রোলস, সে এখন নিয়ন্ত্রণ করতে পারে অলমোস্ট অল ডিস্ট্রাকটিভ পাওয়ার্স অ্যান্ড ফোর্সেস, সকল ধ্বংসাত্মক যে পাওয়ার্স রয়েছে সেগুলোকে অ্যান্ড ফোর্সেস শক্তিকে সে কি করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে এখন। এই ছিল আমাদের ময়মনসিংহ বোর্ড 2024 সালের রাইট ফর্ম অফ ভার্বস অথবা কারেক্ট ফর্ম অফ ভার্বস। প্রিয় শিক্ষার্থী, তোমাদের যদি কোথাও কোনো বুঝতে প্রবলেম হয় তাহলে কমেন্ট করে কমেন্ট সেকশনে জানিয়ে দাও। ইনশাআল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট টু গিভ ইউ কমেন্ট রিপ্লাই। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।